সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দেশ টিভির 5 দিনের ঈদ স্পেশাল আয়োজনে আপনারা সবাই আমাদেরকে যেরকম ভালোবাসায় ভরিয়ে রেখেছেন, তাই ভালোবেসে আমরা তেমনই আরও একটা আয়োজন নিয়ে কিন্তু আপনাদের সাথে আছি এবং আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যানভাসের সাথে আছি আমি ফারজানা বিথি এবং আজকে স্টার ক্যানভাসে দুজন বন্ধুকে নিয়ে এসেছি, যে দুজন বন্ধুর কথা গল্প আপনাদের সাথে আজকে তারা শেয়ার করবে। এবং একজন তো মানে এইজিং উল্টা দিকে, মানে তার এইজের গ্রাফটা উল্টা দিকে, আরেকজন দিন 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 নায়ক নায়িকা, নায়িকা থেকে নায়ক নায়ক, কোথায় কোথায় যে যাচ্ছেন এই সমস্ত কিছু নিয়ে আসলে আজকের আড্ডাটা জমবে। আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় ভীষণ ভালোবাসার সুন্দরী মোনালিসা। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই গেস্ট। কেমন আছো? অনেক ভালো আছি। আচ্ছা, এবং তার সাথে যার কথা বলছিলাম নায়ক নায়িকা নিয়ে, যার আশেপাশে সবসময় আমরা দেখি আসলে তার কাজ আমাদেরকে ভীষণ ভালোবাসায়, দ্য ওয়ান অ্যান্ড অনলি হিরো ইমন। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনারা দুজন কি মানে এই যে এরকম কন্ট্রাস্ট করে পড়ে আসবেন বন্ধু, আগে থেকে কথা বলেছেন না কাকতালীয় ভাবে মিলে গেছে? আসলে বন্ধুদের ব্যাপারটা তো না, মানে ইনার সাইডে থাকে তো, ওগুলো প্ল্যান করতে হয় না, এগুলো অটো মিলে যায়। আচ্ছা, ইমন ভাই মনে হয় না যে মোনা আপুর সাথে যখন আপনি মানে প্রথম দিকে কাজ করেছেন তখনকার মোনা আপু যেমন ছিল, আমরা সবাই আসলে বড় হয়ে গেছি, আপনি নিজেও বড় হয়ে গেছেন, সে কি হয়েছে? না মানে সে তো সবসময় একই রকম আছে। মানে আমি তো প্রথম যখন টেলিভিশনে তার বিজ্ঞাপন দেখি, মানে তখন তো সে মানে মডেলিংয়ে আমার আসলে সাদিয়া ইসলাম মোর পরে সে হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। তো সে যখন স্টার তখন আমরা হচ্ছে মানে খেটে খাওয়া মানুষও না, মানে এটা ইমাজিন করাও এক ধরনের পাপ যে আমরাও একদিন মডেলিং করব। তো তখন আমরা একসাথে মডেলিং করেছি বাংলা লিঙ্কের। তো সেটা যেমন এক ধরনের ড্রিম ছিল একসাথে কাজ করব। এখন একটা ড্রিম যে মানে সে যে আবার আজকে মানে বাংলাদেশে আসবে, আমরা যেমন একসাথে এই টক শোটাতেই থাকবো, এটাই তো আমি ভাবিনি। সেটা আমেরিকায় থাকে, তো সবকিছু একটু ড্রিমি লাগছে আর কি। মোনালিসা অনেক বছর পর দেশে ঈদ করলো, এবার কেমন লাগলো মোনালিসার ঈদ করে দেশে এত বছর পর? এত বছর পর অ্যাকচুয়ালি অনেক কিছুই তো চেঞ্জ। আমি 6 বছর আগে যেভাবে দেখে গিয়েছি, দেশ তো টোটালি চেঞ্জ। সো এখন ঈদের মানে যে আমেজটা মানে অন্যরকম, এবং রাস্তাঘাটের যাতায়াত ব্যবস্থাটা এত ভালো হওয়াতে এখন খুব আরো বেশি এনজয়, মানে আমি অনেক এনজয় করেছি এবং খুব তাড়াতাড়ি একটা বাসা থেকে আরেকটা বাসায় যেতে পেরেছি। ঈদের যে ঘোরাঘুরি ব্যাপারটা, কেনাকাটার ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। আর ফাঁকা যে রাস্তাটা, ও কি যে সুন্দর, খুব এনজয় করেছি। এই যে তোমার এইজিং ব্যাকওয়ার্ডস যে ব্যাপারটা, সবাই এটা নিয়ে খুব কথা বলছে। আর তোমার মনে হয় তোমাদের সময় তো সোশ্যাল মিডিয়াতে ওরকম আমরা দেখিনি যে হাইপ একটা যে ব্যাপার, এখন কিছু থেকে কিছু হলেই ওইটা নিয়ে সবার কথা বলা, সেটা হোক একটা ছবি, হোক একটা দূরের থেকে ছবি, হোক একটা ফটোশ্যুট। তোমার ফটোশ্যুট তো অলরেডি ভাইরাল, যেটা খুব রিসেন্ট আমরা দেখলাম। তো এই যে তোমার নিজের যে সৌন্দর্য ধরে রাখার বিষয়টা, বা সবাই এটা বলছে, এটাকে আসলে তুমি নিজে মানো কিনা, বা তোমার কি মনে হয়, আর উই রাইট অর উই আর নট রাইট? প্রথমত যে শব্দটা তুমি বললে যে ভাইরাল ব্যাপারটা, আমি খুব বেশি ইন্টারেস্টেড না এই ব্যাপারটার সাথে, মানে বা আমার কোনো আগ্রহ যে থাকে না যে ভাইরাল জিনিসটা অনেক বেশি ভাইরাল, যেটা শোনা যায় ভাইরাল যে এই ওয়ার্ডগুলো, আমার কাছে কোনো কিছু এগুলা ম্যাটার করে না। আমার যার কাছে যেটা ম্যাটার করে যে আমি কি চাই, আমাকে কোন জিনিসটা বেশি খুব কমফোর্ট ফিল করায় এবং আমি সেই জিনিসটা করতে পছন্দ করি। সিম্পল জিনিস, আমি যে জিনিসটা পরে আছি এটা আমি কমফোর্টেবল কিনা, আমি যে কথা বলছি বা আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করছি, নিজের একটা ভিডিও করি না, সবাই তো সবারটা করে নিজেরটা, তো আমি করে আমার ভালো লাগছে কিনা, বা ওটাতে কতটুকু অ্যাকচুয়ালি আমি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবো কিনা, খুব সাবলীলভাবে প্রেজেন্টেশনটা, আমি ওগুলো বেশি খুব কেয়ার করি। বাট অন্য জিনিসগুলো যে কি ভাইরাল হলো এবং কি মানুষের যে কনসার্নগুলো, ওগুলোর থেকে আমাদের যে কোনো জিনিস ভাইরাল হতেই পারে, কিন্তু ওখান থেকে আমি কি শিক্ষাটা নিচ্ছি বা আমি কতটুকু আমার চোখ এবং কানে কমফোর্ট ফিল করছি, ওটা অনেক বেশি। ভাইরাল আর ফ্যামিলিয়ারের মধ্যে একটা গ্রে লাইন আছে কিন্তু, ঠিক না? আর মনে হয় যে কোন জায়গায় আসলে আমরা ভাইরাল শব্দটা ব্যবহার করব, ফ্যামিলিয়ার শব্দটা ব্যবহার করব, এটা অনেক বেশি বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তুমি যেটা বলছিলে সৌন্দর্য ব্যাপারটা, ওটা টোটালি ডিপেন্ড করে নিজেকে তুমি কতটুকু সুন্দরভাবে রাখছো। সো আমার ব্যাপারটা হচ্ছে আমার কোনো সিক্রেট নাই। আমাকে আজকে আমি একটা আমার আড্ডাতে আমি মানে কথা বলছিলাম আমার ক্লোজ ফ্রেন্ডদের সাথে, তখন আমাকে বলতেছে ইন্টারভিউতে তোমাকে যদি বলে রূপের রহস্য কি বা এরকম, তুমি বলবা যেগুলো মানুষ চিন্তাও করে নাই,
বলবা যে থানকুনি পাতার রস। আচ্ছা, ভাগ্যিস আমি জিজ্ঞেস করি না এখন পর্যন্ত, এবং আমি জেনে খুব খুশি হলাম যে এগুলো আসলে জিজ্ঞেস করা যাবে না। হ্যাঁ, এগুলো আসলে জিজ্ঞেস করা যাবে না। ওকে আপু গড়ে এগুলো জিজ্ঞেস করবো না আজকে একদমই। এগুলো আসবেই না। আমি বলছি যে আমি রাস্তায় ঢুকছিলাম আর কি, তারপর তুমি আমাকে বের করে দিছো রাস্তা থেকে। একটু বন্ধুত্বের গল্পটা শুনতে চাই। মোনা আপু তো আপনার আগে এসেছে ইন্ডাস্ট্রিতে, আপনি নিজেও বললেন তাকে দেখেছেন, কিন্তু প্রথম যেদিন দেখা হলো মোনালিসার সাথে সেদিনের কোনো গল্প মাথায় আছে কিনা বা মনে আছে কিনা সেই দিনকার কথা? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি এবং মোনা আমরা দুজনই কিন্তু মানে বেস্ট মডেল অ্যাওয়ার্ড পেয়েছিলাম ওই বাংলা লিঙ্কে। আমরা দুজনে, ও ফিমেল আমি মেলে, বেস্ট পপুলার ক্যাটাগরিতে আর কি, দর্শকের ভোটে। এরপর থেকে ওই ক্যাটাগরি বাদ হয়ে গেছে। সো উই আর দ্য লাস্ট পার্সন যে আমরা এই বেস্ট অ্যাওয়ার্ডের মডেলিং অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। এরপর আর কখনো অ্যাওয়ার্ড মানে ওই ক্যাটাগরি ছিল না। সো হ্যাঁ, মানে সে তো আমি একটু আগেই বললাম যে সে আমার অ্যাজ এ মডেল হিসেবে সে ভীষণ পছন্দের, কারণ মো আপু এত বেশি সিনিয়র, তো ওনাকে নিয়ে আসলে ড্রিম দেখাটাও আসলে ছিল না, মানে হবে না আসলে, এটা যায় না। বাট সে যে সময়টা আমরা জানি যে আমরা আসলে একই সময়, তো ওইটা ড্রিম ছিল যে কখনো হবে কি না, বাট ওইটা যে ব্যাটে বলে গেছে। বাট তার সাথে তো দেখা হয়েছে কাজকর্ম ছাড়াও, ধরেন মেয়েদের প্রথম আলোতে আমরা যখন প্রোগ্রাম করতে যাই, বা আমি একদমই নিউ কামার, সে স্টার, আমরা যখন আমি যখন র্যাম্পে হাঁটতাম তখন তার সাথে দেখা হয়েছে ওইভাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং মানে প্রথম সামনে ওই তো সামনাসামনি, সেটাই বললাম যে ওই যে মেরিল প্রথম আলোতে ওই চিনমতি সম্মেলনে তার সাথে আমার প্রথম দেখা হয়েছে। আর বন্ধুত্বটা হলো কখন? ওই তো কাজ করতে করতেই তো আসলে আমাদের আরেকটা বন্ধু ছিল রুমান রশিদ খান। সো আমরা তিনজন প্রায় আসলে আড্ডা মারতাম, গল্প করতাম, এভাবেই ফ্রেন্ডশিপটা হয়েছে। বাট আমার সবচেয়ে তার ব্যাপারে যে একটা কমপ্লেইন ছিল, যে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু দুজনের বাংলা লিঙ্কের প্রথম বিজ্ঞাপনটা কিন্তু ওরা আমার একসাথে করার কথা ছিল। তো আমি যখন অমিতাভ ভাই যখন আমাকে ডাকলো, প্রথম বললো যে প্রথম বিজ্ঞাপনের যখন হলো, তো তার সাথে সে যখন অনেক বড় স্টার, মহাস্টার, সে তখন টাকা পয়সা একটা ফ্যাক্ট থাকে, তার সাথে নিশ্চয়ই কোনো একটা বার্গেনিং হচ্ছে যে ও যদি করে তখন তাহলে আমাকে নিবে। মানে বিষয়টা এরকম যে যদি মোনালিসা ওটাতে করে তাহলে নিব ইমনকে, আর যদি অন্য কেউ হয় তাহলে নিব ধরে নীরবকে। তো সে যখন ফার্স্টে করলো না, আমার তো মন টন খারাপ। আমি যখন দেখলাম মোনালিসা করলো না দেখে আমি করতে পারলাম না। মোনালিসা করলো, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা লিঙ্কের যে রেঞ্জের যে বিজ্ঞাপনটা ছিল, এটা তো মানুষের একদম লাইফ চেঞ্জিং বিজ্ঞাপন। একদম ঠিক আছে। ওরা আমাকে যেটা বললো যে ও করে না দেখে তোমাকে নিতে পারলাম না, মানে তোমার সাথে ওর কম্বিনেশনটা ভালো যায়। তা আমার তো মন টন খারাপ, আমি তো হইলো না। যখন বিজ্ঞাপনটা যখন মার্কেটে আসলো তখন তো লাইফ থেকে এই মেয়েটা এত ফাউল একটা মেয়ে, আমার ক্যারিয়ারটা দিল নষ্ট করে, দাঁড়ানোর চেষ্টা করছিলাম। সো তারপরে আমি ফারুক ভাইয়ের একটা বিজ্ঞাপন করলাম, করার পর বললাম জানেন আমার খুব শখ ছিল আপনাদের কাজটা করার। বলো তোমাকে আর মোনালিসাকে এবার রাজি করাইছি আমি, এটা তো চারজন মিলে একটা করবো। সো ওই বন্ডিংটা তো ধরেন তখন আরো বাড়লো। আমরা 15-20 দিন আমরা ওই যে আমাদের ট্রেনিংও ছিল মনে হয়, 15-20 দিন আমরা থাকলাম আমাদের জন্য, আমি নীরব একসাথে, মোনালিসা তিনি একসাথে। সো বন্ডিংটা তো আগে থেকেই ছিল, তো তখন থেকে আরো বন্ডিং হলো। এবং মিরাকলি ও তো স্টার, আর আমার তো ধরেন 5 দিনের মধ্যে আমার ক্যারিয়ারই চেঞ্জ হয়ে গেছে। যে 5 দিন আগে আমার বলতো তো আমার নাম ইমন, আমি টিভিতে এই কাজ করছি, এরপর থেকে আমি অটোগ্রাফ দেওয়া স্টার্ট করলাম। সো মানে আপনি কিন্তু বলতেই পারেন না যে আপনার ক্যারিয়ারের একটা লাকি চার্ম কিন্তু মোনালিসা। অবশ্যই লাকি। আর মোনালিসাও কিন্তু বলতে পারে যে আসলে ইমন আমার জন্য একটা মানে লাকি ব্যাপার আছে ইমনের। না আমাদের দুজনের পরিপূরক। আগে থেকে স্টার, আমি আর কি লাকি হবো, বাট হ্যাঁ মানে আমাদের জুটিটাকে মানুষ পছন্দ করেছে। জুটির ক্ষেত্রে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে জুটি যে ব্যাপারটা মানে ছিল ওই সময়ে, কারণ আমাদের নতুন আর্টিস্টদেরকে সবাইকেই ওয়েলকামিং করা উচিত। এবং ইমনের এবং নীরবের ব্যাপারটা ছিল যে ওরা টোটালি নতুন, এবং ওদেরকে একসাথে কাজ করা এবং ওদেরকে সাপোর্ট দেওয়া, সব আর্টিস্টরাই অ্যাকচুয়ালি আমরা কম বেশি এটা আমরা করেছি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন নতুন ছেলে মেয়ে দরকার, এবং ওটাকে প্রপার ওয়েতে গ্রুমিং করা, তাদেরকে এস্টাবলিশ করা, এটা সবারই আমাদের একসাথেই করতে হবে। এই যে মানে এই যে এখন বললেন যে একটু আগে বসার সময় বললেন না আমি নতুনদের পাশে বসি না, এই যে খুনসুটিটা বন্ধুত্বের, হ্যাঁ তখন কি প্রথম কি এরকম একটু করতো, লেকপুল করতো? না মানে আসলে হয়েছে কি, মানে একটা মানুষের সাথে মানুষ, মানে ফ্রেন্ডশিপ তো ইটস লাইক এ ফ্যামিলি আসলে, মানে ফ্রেন্ডশিপ তো আসলে ফ্যামিলির মতোই। ফ্যামিলিতে আমার বাসার মানুষদের সাথে আমি যেভাবে ট্রিট করি, ফ্যামিলি অলমোস্ট মানে ফ্রেন্ড অলমোস্ট সেই লেভেলই পড়ে, অনেক কিছু শেয়ার করা হয়। তো এখন রিলেশনটা যেই জায়গায় আছে এত বছর পর এসে এই খুনসুটিগুলো আসলে সবার সাথেই হয়। ইমন কি জ্বালাতো শুরুতে? ইমন না ইমন সবসময় মানে
ও অনেক ইনোসেন্ট, শান্ত, এখন একটু দুষ্টু হইছে। না না, আসলে দায়িত্বপ্রাপ্ত হতে গেলে মানুষের অনেক কিছু হ্যান্ডেল করতে হয় এই আর কি। আচ্ছা, আমি একটা গেমস করব ছোট্ট দুজনের সাথে, দুজনকে 10-এর মধ্যে আউট অফ 10 মার্ক দিতে হবে। সো মোনাপুকে দিয়ে শুরু করি। ইমনকে মার্ক দিতে হবে 10-এর মধ্যে, অভিনেতা হিসেবে ইমন কত পাবে? 6। ইমনকে স্মার্টনেসের দিক থেকে কতটুকু দিবে? 10। ও বাবা, 10 আউট অফ 10? হ্যাঁ, হি ইজ আ গুড লুকিং গাই। ও এই লাল হয়ে গেছে কেন গাল দুটো হঠাৎ করে? আপনাদের টেলিভিশনের কালারের কারণে লাল। কালার কেন? এতক্ষণ তো আমি দেখলাম সাদাই ছিল, হঠাৎ এক করে সেকেন্ডে সে লাল হয়ে গেছে। ব্লাশ করছেন ইমন ভাই আপনি? একটু দুজন মেয়ে আছে ওকে, ব্লাস্ট করব। উফ। একজন বয়ফ্রেন্ড হিসেবে ইমন আউট অফ 10 কত পাবে? আমি কিভাবে বলবো, মানে তোমার কি মনে হয়? বেসিক্যালি সে একজন ভালো মানুষ, ভালো হিউম্যান বিইং, সো বয়ফ্রেন্ড হিসাবে সে ডেফিনেটলি ভালো হবে। সো 8 উনি মার্ক দিল আমাকে। আরে আমি মনে আপুকে হেল্প করছি। ঠিক আছে, দাও। আর ছেলেদেরকে 10 আউট অফ 10 বয়ফ্রেন্ড না, হিসেবে দেওয়া উচিত দেওয়া না। উচিত না, হ্যাঁ, right. ওটাই। আচ্ছা, বন্ধু হিসেবে কত দিবে? 10। আর শত্রু হিসেবে? ধরো যে ওকে তো বন্ধু হিসেবে চিনো ইমন ভাইকে, সো সে শত্রু হিসেবে কেমন হতে পারে? কি ডেঞ্জারাস নাকি ছেড়ে দেয়? ছেড়ে দেয়, হ্যাঁ, মনে রাখে না কোনো কিছু। আমার মনে হয় যে আমি যতটুকু চিনি ইমনকে, যেহেতু অনেক বছর ধরে আমরা কাজ করেছি একসাথে, যতটুকু পার্সোনালি চিনি, ও কোনো কিছু ধরে রাখে না। কিছু মানুষ থাকে না যে হ্যাঁ বিহাইন্ডে হয়তো বা তার কোনো ক্ষতি করবে বা কোনো কিছু, ফেক না। না, ও ভালোই, ভালো চলে। আচ্ছা, এবার ইমন ভাইয়া আপনি মার্ক দিবেন মোনালিসাকে অভিনেত্রী হিসেবে কত মার্ক দিবেন? 9। ওকে। আর সুন্দরী হিসেবে? 11। ও ওয়াও। আচ্ছা, বন্ধু হিসেবে? 10। আচ্ছা, শত্রু হিসেবে? তার সাথে তো আমার শত্রুতার সম্পর্ক না আসলে। আমি তো বললাম যে শত্রুতার সম্পর্ক না, বাট 0। মোনা আপু অনেক সফট, আর তার হাসির মতো সুইট। তার হাসির অন্তরালেও কঠোরতা আছে ডেফিনেটলি। চলে আসছে লাইনে। শত্রুতা না ডেফিনেটলি, সেটা আচ্ছা। মানে তার মধ্যে একদম গার্জিয়ান সুলভ একটা ব্যাপার আছে। আচ্ছা, মানে সে শত্রু না ডেফিনেটলি, সে যা বলে অকপটে বলে দেয় আচ্ছা, মানুষের প্রেমিকা হিসেবে কত দিবেন? প্রেমিকা হিসাবে তো আসলে আমি ওইভাবে কখনো মানে বুঝার কথা না। প্রেমিকা হিসাবে 0ই বলা যায়, মানে 0ই হবে হয়তো আমার কাছে। কেন 0 হবে? মানে আমি তো আর কখনো she তার can সাথে be a very good girlfriend। এরকম সুন্দর মানুষ থাকলে 10 on 10 আপনি কি বলা তার সাথে উচিত। অ্যাফেয়ার করেছেন? না, আমার অ্যাফেয়ার করা লাগবে না, আই ক্যান গেস। আমি তো গেস ঠিক আছে, করতে বলছি আমি তাহলে তোমাকে। কি দিব? গেস 10 দিব? করতে বলছে। হ্যাঁ, আমি তো দিলাম 0। তোমাকে 0 দিছে। এই দিছে? ঝগড়াটা তুমি বিরতিতে করতে পারো। হ্যাঁ, আমি একটা বিরতি নিয়ে আসি। মানে আসলে ওর সাথে তো কখনো হয় না, ওই হ্যাঁ। রিলেশন হয় না, তো এর জন্য বলতে পারছে হ্যাঁ, না। ওকে, ঠিক আছে। আমি এই জন্য মানে বলা সম্ভব না আমার। বললাম না যে ইউ খুব গাইস ভালো কিপ, ছেলে। ওকে, ইউ গাইস কিপ গোইং অন। আমি একটা বিরতি নিই। হ্যাঁ, দর্শক আপনারা সাথে থাকুন। আপনি দিয়ে দেন 100 অ্যাজ আ গার্লফ্রেন্ড। আমি একদম অ্যাপ্রিশিয়েট করলাম। ওকে, ঠিক আছে। দর্শক আপনারা সাথে থাকুন। যেহেতু দুই বন্ধু আছে, সে তো অফকোর্স আমার মানে এখানে ঝগড়া বিবাদ বাদে, ভালোবাসার খুনসুটি বাদে আরো অনেক কিছু বাকি আছে করানোর, সেগুলো নিয়ে ফেরত আসবো বিরতির পর। আপনারা দেখছেন দেশ টিভির পর্দা ঈদ আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যাম্পাস। বিরতির পর আপনাদের সবাইকে আরো ওয়েলকাম ব্যাক করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যানভাসের সাথে আছে আমি ফারজানা বিথি। শুরু থেকে যারা ছিলেন তারা তো জানেন আজকে কারা আছেন আমার সাথী হয়ে, আর যারা ছিলেন না তাদেরকে বলি আমাদেরকে ভালোবেসে ঈদের সময়টা আমাদের সাথে কাটাবে বলে মোনালিসা এবং ইমন হাজির হয়ে গেছে আমাদের সেটে। এই যে মোনালিসা ইমন কথাটা বলতে বা দুটো শব্দ একসাথে জোরে লাগিয়ে বলতে অনেক মজা লাগে। একটু তোমাদের দুজনের ঈদের সময়কার মজার গল্প শুনতে চাই, যেহেতু এখন আমরা ঈদে আছি। কোরবানি ঈদে সবার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে, কেউ কাউকে দেখলেই করে, মোনালিসা গরু না খাসি? আমি পাখি। এই কোরবানি দিয়েছো পাখি? না, ওই যে বললো গরু না খাসি, মানে কোনটা কোরবানি হয়েছে? গরু। গরু। ইমন ভাই গরু না খাসি? ডেফিনেটলি কিছু একটা কোরবানি হয়েছে, যেহেতু কোরবানির মাস একটা ফজিলতের মাস, বাট স্পেসিফিক ভাবে আমি কোনো কিছু মেনশন করতে চাই না কখনো। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা মজার কোশ্চেন করবো, সেটা হলো যে পশুর হাটে গত 5 থেকে 7 বছর ধরে নায়ক নায়িকাদের নামে
মানে গরু খাসি এরকম কিন্তু হচ্ছে। এইবার কিন্তু পরিমণির নামে গরু উঠেছে, জায়েদ খানের নামে গরু উঠেছে, এবং আমি যদি পজিটিভলি বলি, মানে নেগেটিভলি না, যে কেন নায়ক নায়িকাদের নামে রাখবে, যারা আসলে গরু লালন পালন করে তারা তো ভালোবাসে তাদের পশুটাকে, এবং তারা কিন্তু সব থেকে বড় কোরবানি দেয়, তো সেই ক্ষেত্রে ভালোবেসে নায়ক নায়িকাদের নাম রাখে। সো ধরো যে অনেকেই বলছে পশুর হাটে যে জায়েদ খানের নামে যে গরুটা কোরবান হবে বা বিক্রি হয়েছে, কোরবানি দিয়েছে, সেটা ডেফিনেটলি ডিগবাজি দিবে। হ্যাঁ, এটা মানে জায়েদ খানের সাথে মিল রেখেই বলেছে, কারণ জায়েদ ভাই তো মানে ডিগবাজি কিং একদম এক কথায়। সো আমি যদি জিজ্ঞেস করি যে ইমন ভাই, ধরো তোমার নামে একটা গরুর হাটে এরকম গরুর নাম রাখা হলো যে এটা ইমন, নায়ক ইমন, নিয়ে যান, তার শহরটা কেমন হবে, কি মনে হয়? না মানে গরুর নামটা আসলে এমন মানুষের নামে দেয় যারা আছে, ওদের ডেফিনেটলি কিছু ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ, সো যেমন আমি পরিমণিকে কিন্তু ওই যে ভিডিওটা আমি পরিমণিকে পাঠিয়েছিলাম, আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কারণ ওরা ওই গরুটাকে অনেক আদর করে, ওটা মানে অনেক সুন্দর ছিল। তো আমি ওকে পাঠিয়েছিলাম যে তোমার নামে দেখো আছে। তো জায়েদ ভাইও ডেফিনেটলি, যেহেতু ভাইয়া ডিগবাজি দিচ্ছে, সো একটা ইউনিক কিছু না হলে কিন্তু নরমালি গরু ছাগলের নাম রাখে না কেউ। তোমার রাখলো, আমার নাম মনে গরু হবে না, আমার হলে ছাগল হতে পারে, কারণ আমি চুপচাপ, তো শান্ত প্রকৃতির, ভদ্র, মানে চুপচাপ। ছাগলরা যেমন যে যাই বলে তাই মেনে নেয় আর কি, তো আমি অনেকটা ছাগল টাইপের। সো গরুর নাম হবে না, আমি ছাগল টাইপের কেউ হতে পারে। মানে যদি খাসি হয় তাহলে এরকম চুপচাপ ছাগল, মানে খাসিও না, ছাগল একদম স্ট্রেট ছাগল। ও মাই গুডনেস, কার সাথে বসছি ইন্টারভিউ নিতে মনে আপু? গরু তো এখন হাসে কিনা আমি তো জানি না। সো তুমি কেমন? আমি কিরকম? মুরগি। মুরগি, পাখি বললো না একটু আগে? আচ্ছা, পাখি উড়ে বেড়াই, হ্যাঁ, কবুতর। বাট মানে যে গরুটা হবে সেই গরুটাকে বাসা পর্যন্ত নিতে অনেক ধকল যাবে, এদিক যাবে ওদিক যাবে, উড়ে যাবে, এরকম। গরুটা অনেক কিউট হবে, ইয়েস রাইট, একদম। এই যে দেখছো এখন জায়গা মতো আসছে। আচ্ছা, ঈদের সময়কার একটু মজার কথা শুনতে চাই। দুই বন্ধু যখন বাংলাদেশে মোনা থাকতো তখন তো একসাথে ঈদ হতো, ঈদে আউটিং হতো তোমাদের, সো সেই সময়টা আসলে কেমন করে উদযাপন হতো বন্ধুরা মিলে? আগের সময়টা ছিল একেবারেই হচ্ছে আমাদের ঈদের আগের দিন পর্যন্ত কাজ হতো, সো আমরা রেস্টই পেতাম মনে হয়। ঈদের দিন থেকে আমাদের রেস্ট হতো, তারও দেখা যেত ঈদের 2 দিন পরে আবার কাজ শুরু হয়ে গেছে। সো ঈদের আগ দিন পর্যন্ত আমাদের কাজ হতো, বা ইন্টারভিউজ বা শুটিংই হতো, এবং চাঁদ রাতে আমাদের অনেক আড্ডা দেওয়া হতো। হয়তো বা কোথাও বসলাম, কোথাও শপিং এ গেলাম একসাথে, আমরা অনেক একসাথেই করেছি। শুটিং থেকে হয়তো আমরা চলে গেছি মানে ঈদের শপিং এর জন্য, ঘোরাফেরা, আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া। মুভিন বিকের আইসক্রিমটা খুব বিখ্যাত ছিল, রাইট, যেটা এখনো আছে, বাট ওই সময় আসলে ওই সময় ছিল, এটা একটা পয়েন্ট ছিল, লাক্সারি ছিল। এখন যেমন গ্লোরিয়া জিন্স বা অন্যান্য যা বাটলার্স বা আরো অনেক জায়গা আছে বসার, মুভিন বিকে সবাই আসলে আড্ডাটা মারতো। ওকে, সো আইসক্রিম খেতে যেতাম, কফি টফি বা হোয়াটএভার ইট ইজ। আচ্ছা, আর বন্ধুদের কি ইমন ভাইকে একটু কিপটা শপিং টপিং করে দিত, কখনো গিফট দিত? ইমন দেয়, এই যে এবারে নিশ্চয় দিয়েছে, অনেকদিন ধরে তো দেয় না, সো ভুলে গেছি, মানে পাস্ট ইজ পাস্ট, মানে প্রেজেন্টে তো কোনো কিছু দেয় না। আমার মনে হয় কখনোই কিছু দেইনি আমি লাইফে। কেন? আমি জানি না, মানে কেন দেওয়া হয়নি, এটা আসলে ভাঙতে হবে। ইমন পেয়েছে? হ্যাঁ, এটা আমার কোশ্চেন ছিল। হ্যাঁ আম্মু, তুমি একটু প্লিজ, ইউ ক্যান ইন্টারভিউ হিম, তোমার কিছু জানা থাকলে ইউ ক্যান আস্ক অলসো। আমার মনে পড়ছে না যে আমি কখনো পেয়েছি কিনা। না, মোনালিসা কাছ থেকে পাওয়া লাগবে এরকম না। আমেরিকা গেলে গিফট দেয়, আমেরিকা গেলে মানে ও যেখানে ইয়ে করে, কাজ করে, আমরা ওখানে যাই, আমাদেরকে প্রচুর গিফট দেয়, খাওয়ায়, অনেক ঘোরায়, প্রচুর খাওয়ায়। সেই বাংলাদেশে এসে কি খাওয়ালে? আমি তো খাওয়াতে পারলাম না, এত ব্যস্ত শুটিং এর চাপে। আমেরিকা গেলে প্রত্যেকদিন আমাদেরকে ধরে একদম ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায়, সো আমেরিকা গেলে আমাদের যথেষ্ট টাইম দেয়। ওকে, মোনাপু, তোমার কোশ্চেন আছে অনেক, করো তুমি। ওর কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইমন যে এত সুন্দরী নায়িকাদের মাঝখানে সব সময় থাকে, ওর কেমন লাগে, মানে কেমন ফিলিংসটা কিরকম লাগে? না, আমি আসলে ক্যারিয়ারের শুরু থেকে, এবং সব নায়িকা মানে বলতে গেলে হচ্ছে টিভি ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি, মডেলিং ইন্ডাস্ট্রি, র্যাম্প, মানে সব। আসলে আমার শুরুটাই ভয়ঙ্কর সুন্দরী নায়িকার সাথে আমার শুরু হয়েছিল। ভয়ঙ্কর সুন্দরী, ওকে, মোনালিসা। আমি যখন তো সুন্দরীর সাথে যখন আমি কাজ করেছি, আমার ক্যারিয়ারটাই ওইভাবে আমি ইউজড হয়ে গেছি। আচ্ছা, না খানদানি একটা ব্যাপার থাকে অনেক সময়, সেই খানদানি থেকে বের হতে পারে না। সো এরপরে তো মাঝখানে সে দেশ ছেড়ে চলে গেল, সো অনেক বছর পরে আসলো, তো ডেফিনেটলি আমি তো একা হয়ে গেলাম। সো এখন
তো আমার তো মানে কারো না কারোর সাথে কাজ মানে করতে আপনি হবে। কি বলতে যাচ্ছেন যে এরকম অনেক অনেক নায়িকা মিলে রেখে মোনালিসার ব্যালেন্সটা হবে? তোমার ফিলিংসটা কি, কেমন? মানে এই যে আমার কাজ করা ফিলিংসটা হয়। আমি সেটাই বললাম যে আমি এত মানে তার থেকে সুন্দরী তার ডেফিনেটলি কেউ না। কেউ না, অনেক So, সুন্দরী, এত আমার থেকে সুন্দরী অনেক। নায়িকার সাথে কাজ করে আমি যেহেতু ইউজড হয়ে গেছি, এখন আর ওরকম কিছু মনে হয় না আসলে। আচ্ছা। কি মনে হয় না? নরমাল মনে হয়, নরমাল মানে ঠিক আছে। মানে এই ডায়লগ কি শুধু আমাকে এখানে দিচ্ছ নাকি ওনাদের মানে ইন্ডিভিজুয়াল সবার সাথে? সবাইকে এটা দাও। একটা টেলিভিশনে নিশ্চয়ই মানুষ ওপেনলি ভাবে বলে না। সো তার সাথে যেহেতু কাজ করেছি সেই সৌন্দর্যটার পরে আসলে সবাইকে আমার একই রকম মনে হয় আসলে। মোনা আপু একটু জেলাস হচ্ছে, তুমি মোনা আপুকে রেখে এত এত মেয়ের সাথে কেন ঘুরতেছো? এটা হলো মেইন কথা। না, না, বন্ধু এত মানে আমাকে রেখে কেন এত মেয়েদের আপনি সাথে আমার থাকবে? কথা শুনেন, জেলাসি কিছু না। একটা Jealousy মানুষ কিছু- ফাঁকি দিয়ে চলে গেল দেশ ছেড়ে, তার সাথে আর জেলাসি সম্পর্ক কি? এটা খুব সে তো খারাপ, ফাঁকি না দিয়ে আপু? সবাইকে, তার তো আরো ফ্রেন্ড আছে, তারাও তো তাকে মিস করে ডেফিনেটলি। হ্যাঁ। তো সে সবাইকে ফাঁকি দিয়ে এইভাবে না, চলে আমি গেল। আসলে ফাঁকি দিয়ে যাইনি। দেখো, ফাঁকি দিয়ে চলে গেলে কিন্তু আর আসতাম না, রাইট? আমি কিন্তু সবসময় যাওয়া আসার মধ্যেই আছি, কারণ আমি আমার দেশকে মিস করি। এখন অনেক দেশপ্রেমিক। দেশপ্রেমিক। আচ্ছা মোনা আপু, যেহেতু তোমার দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারটা বন্ধু নিয়ে আসলো, একটু আমাদের সবারই আসলে জানার ইচ্ছা যে থাকে না যে ক্যারিয়ারের একটা পিক পয়েন্টে মোনালিসা হঠাৎ করে সিদ্ধান্ত নিল সে সব ছেড়ে ছুড়ে চলে যাবে, মানে এটা কেন করলো এটা একটু জানতে চাই। কারণ মানুষ যেন মনে রাখে, এই কারণে। দারুণ। সিগনেচার। তবে আমার ওর ব্যাপারে আমার যেটা মনে হয় পার্সোনালি যে ও হ্যাঁ। গিভ আপ করেনি কিন্তু। অনেকেই দেশ ছেড়ে চলে গেছে, ওনারা কিন্তু একেবারেই মানে আউট অফ দ্য মিডিয়া। তো সে কিন্তু ওইখানে থেকেও কিন্তু কানেক্টেড উইথ দ্য আদার পিপলস। যে ওইখানকার আমরা যখন আমেরিকায় যাই তখন হয়তোবা ওই প্রোগ্রামে সে হয়তোবা থাকে না, কিন্তু আদার যেমন সাকিব ভাইয়ের যখন ছবি রিলিজ পায়, মোনালিসাকে পাই, তারপর অন্যান্য অ্যাক্টিভিটিসগুলোতে ও সবসময় থাকে। সো এই যে কানেক্টিভিটি এবং এখানে আসার আগে যে কমিউনিকেশন এবং এখানে এসে যে আজকে আমরা একসাথে প্রোগ্রাম করছি, এরকম ঈদের প্রোগ্রাম কিন্তু অনেকেই করতেই পারছে না বাংলাদেশে থেকেও। সো ও যে করছে, সো আমি এটাকে কিন্তু কমিউনিকেশন স্কিল ভালো মোনা আপু। কমিউনিকেশন স্কিল ভালো, প্লাস ও এটা ধরে রেখেছে। হেসে মানুষ মেরে তার মানে দিচ্ছে, আপনি কি ও লাভ বলেন করে, ভাই? ও এই জায়গাটাকে অনেক লাভ করে একদম, দেখেই আসলে, অবশ্যই। আদারওয়াইজ লাভ না করলে বা ফিল না করলে একদম। এখানে কেউ আসতে পারে। তারপর মনে আপু থাকে না যে তুমি এত এত মানুষ ছেড়ে চলে গেলে একটা তো মিস করার ব্যাপার থাকে, আর ওখানে গিয়েও পরিবেশ একটা ব্যাপার থাকে, এখানে পরিবেশ আলাদা, এবং ওখানে তুমি অন্য একটা ইন্ডাস্ট্রি বিলং করো, ওখানে কাজ এখানে কাজ সম্পূর্ণ একদম আকাশ পাতাল ডিফারেন্স। সবকিছু মিলে কি একটু মন খারাপ হতো ঈদের সময়টায় যখন আমেরিকায় থাকতে? এটা খুব ভালো কোয়েশ্চেন তুমি করেছো। যে অবশ্যই আমার ঈদের টাইমটা অ্যাকচুয়ালি আমি আমার ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবাইকেই মিস করি, কারণ এখানকার ঈদ আর ওখানকার ঈদ কিন্তু এক না। দেখা গেছে যে আমি ঈদের দিনও কাজ করতে হয়েছে আমার, রাইট? শুধু আমি না, ওখানকার অনেক যারা বাঙালিরা ওখানে থাকে ছুটি মানে হয়তো বা পায়নি, বাট এখন স্পেশালি সবাই যখন এখন ওটা অনেক রেসপেক্ট করে ওরা, তো ছুটি দিয়ে দেয় আগের থেকে। বাট এমনও হয়েছে যে স্ক্যাজুলের জন্য আমাদের ওই দিনটাতে হয়তো বা দেখা গেল যে অন্য কোনো এমপ্লয়ি কাজ করে নাই বা ওখানে খালি নেই বা ডেট, তখন কাজ করতে হয়েছে। সো তখন ফ্যামিলির যে ব্যাপারটা থাকে এবং ফ্রেন্ডদের যে ব্যাপারটা থাকে, ঈদের যে মজাটা, এটা তো দেশ ছাড়া বিদেশে বোঝা অসম্ভব। সো ডেফিনেটলি আমি অনেক অনেক মিস করেছি, মানে যখন ঈদ বা নট অনলি ঈদ, যে কোনো অকেশন। বাট আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিয়েছি, ওখানে বিশাল বড় আমার ফ্রেন্ড সার্কেল। সো পরে আমরা ইদানিং সোশ্যাল হ্যান্ডেলে কিন্তু দেখি না মোনা পুরা পয়লা বৈশাখ সেলিব্রেট করছে। হ্যাঁ, এখন অনেকেই তো আসলে ওখানে আছে। হ্যাঁ, নিউ ইয়র্কে প্রোগ্রাম হয়, কিন্তু মোনা আপু থাকে না ওই যে কমিউনিকেশনের যে ব্যাপারটা, আমার কাছে মনে হয় মোনা আপু আসলে সবার সাথে কমিউনিকেট, সবাইকে এক করার যে দায়িত্বটা আমার মনে হয় সেটা তুমিই নাও সব সময়। হ্যাঁ, এবং এইটা করতে হবে, ওইটা করতে হবে, থিম এইটা থাকবে, আমরা শাড়ি পরবো, এবং দেখা যায় এত সুন্দর করে সাজে। হ্যাঁ, ঠিক না? যদিও আমি অনেক ছোট তো তাদের সার্কেলের মধ্যে, সো আমার যে থাকে না যে এটা করব, আমরা এই প্ল্যানিংটা করি, এই মানে এই জিনিসটা করলে আরো মজা হবে, অমুকের সাথে সবাই সাথে একসাথে ওখানে একত্র হওয়া, এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ওগুলো ওখানে আদর করেই এক হয়ে যায়, মিস করে। যেমন আমি এখন এখানে না, ওরা মিস করছে, ওরা অসম্ভব, বলকে দেশে থাকা লাগবে না, উল্টা আমি এমন একটা মাঝখানে পড়ে গেছি যে দেশে থাকলে ওরা অনেক মিস করে, আবার ওখানে থাকলে দেশের মানুষ অনেক মিস করে। সো আমি ডিসিশনই নিয়েছি এখানে অর্ধেক মাস থাকবো আর ওখানে অর্ধেক মাস থাকবো, তাহলে হয়ে গেল। তাহলে দুই ভাগ হয়ে যাবে। সময়টাকে, জীবনটাকে না ইমন ভাই, জীবনটাকে না, সময়টাকে। ওকে, একটা বিরতি নেই।
দিব? হ্যাঁ প্লিজ। ওকে, এটাই তো চাচ্ছিলেন আপনি। না আমি কিছুই চাচ্ছিলাম না। আপনি কিছুই চাচ্ছেন না? আপনি যেটা ভালো মনে করেন। তাহলে আমাদের আপনার কাছ থেকে চাওয়া আছে আজকে পকেট ছেড়ে যে ঈদের সময় ঈদের সময় এসেছেন, লাইফে সবকিছু আনন্দগুলো চলতে থাকে। ঈদের সময় এসেছেন পকেট ছেড়ে যেন তাহলে আজকে মানে সালামিটা দিয়েছেন আজকে সালামি আজকে একদম মুনা আপু আমার সাথে আছে। অবশ্যই আমার অন স্ক্রিনে আমার অন স্ক্রিনে অফ স্ক্রিনে কোনো কথা হবে না। আমার সালামি কত টাকা দিবে? আমি আমার ঠিক আছে চলো ওকে তুমি এটা প্রুফ পাবে একটু দেখো। ওকে 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 ব্রেকের পর দেখতে পাবে। ব্রেকের পরই আমি দেখতে পাবো। দর্শক সাথে থাকুন। মোনালিসা বলেছেন ব্রেকের পর ইমনের মন কত বড় সেটা প্রমাণ পাবেন। সো আপনারা কোথাও যাবেন না, টেলিভিশনের সামনে বসে থাকুন, কারণ চলছে দেশ টিভির পর্দায় ঈদ স্পেশাল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যানভাস। আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি দেশ টিভির পর্দায়। আপনারা দেখছেন ঈদ স্পেশাল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যানভাস। সাথে আছি আমি ফারজানা বিথি এবং আজকে ফারজানার গেস্ট হয়ে এসেছে সুন্দরী প্রিয়তমা মোনালিসা এবং তার সুন্দরী প্রিয়তমার বন্ধু, আপনাদের সবার প্রিয় নায়ক, অভিনেতা, মডেল এবং ব্যবসায়ী ইমন। আমি ব্যবসায়ী না আসলে, আমি একটা কোম্পানিতে আমি আছি আর কি, রিমার খারলানে। জি, আমি এখানে কর্মরত আছি, মানে আমি ব্যবসা করছি না আসলে। আচ্ছা, আপনি ব্যবসা করেন না? ইন ফিউচার আপনি কি করবেন ভাইয়া? ইন ফিউচারে আমি উপস্থাপক, মানে আপনার জায়গায় বসতে চাই। হ্যাঁ 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 রে, এটা আমি কি শুনলাম? এটা কেন এই কথাটা করে তোমার জায়গাটা তো তুমি কি করতে চাও? আচ্ছা ঠিক আছে, একটা টেস্ট নেই আপনার, আপনি এই প্রোগ্রামটা শুরু করেন তো একটা। না আমি এভাবে, আমি এখনই আমার এন্ট্রিটা আমি ইয়েতে দিয়ে দিতে চাই না। এটা সিক্রেটলি ভাবে সুন্দরভাবে একটা আমার যে প্রোগ্রামটা করব ডেফিনেটলি এখন যদি বলে দেই তাহলে সেটা তো মানে মানুষ দেখে। মানে কি আপনি হিন্ট দিলেন আপনি উপস্থাপক হয়ে আসছেন? এখন না, মানে সেটা ভবিষ্যতে মানে 10 বছর পরে হতে পারে। তারপর অমিতাভ বচ্চন যেমন 80 বছর বয়সে করে, ও তখনও হতে পারে, মানে উই নেভার নো। আগামী 10 বছরে না? হ্যাঁ ভাই, কালকেও হতে পারে। হ্যাঁ, দেশ টিভির নেক্সট প্রোগ্রাম আর আমিও করতে পারি। উপস, ওকে, আমরা এখন একটা ডিসুম খেলা খেলবো, সেটা হলো র্যাপিড ফায়ার। আচ্ছা, সো খুব অনেস্ট এন্ড শর্ট আনসার দিতে হবে। তোমাদের ইন্ডাস্ট্রিতে কাকে চকলেট বয় বলা হয়? আমি জানি না কাকে চকলেট বয় বলা হয়। মোনাপু, আমি তোমাদের সময়কার? আমাদের সময়, হ্যাঁ সমসাময়িক। চকলেট বয় তুমি আছো, নীরব ভাইয়া আছে, মডেলিং। বলতে পারবো না আমার কথা, আমার কথা অন্য মানুষ। ওদের দুজনকে দিয়ে দিই। চকলেট তো সুইট, মানে খুব ইয়ামি, সো ওরাই দুজনই। আচ্ছা, আমি কয়েকজন তারকার নাম বলতে হবে তাদের ফোনের ব্রাউজার হিস্ট্রিতে কার কার নাম থাকতে পারে। রেডি? ট্রাই করি। ওকে, তোমাদের কলিগ শখ, জায়েদ খান। শখের ব্রাউজিং হিস্ট্রি আমাকে বলতে বলছে, আমি বললাম। ওকে ঠিক আছে আপু, ওর কার হতে পারে? কঠিন প্রশ্ন করে ফেলছি। ওকে, তাহলে বলো অনন্ত জলিল। হ্যাঁ, অনন্ত জলিল। বর্ষা আপু মনে হয় ব্রাউজিং হিস্ট্রিতে। বর্ষাকে তো সাথে নিয়ে ঘুরে ব্রাউজ করবে কেন? আমি দেখতে পছন্দ করে, ওনার চোখের আড়াল হতে পারে। আমি যতটুকু দেখেছি, আমরা একসাথে কাজ করছি একটা ফিল্ম, বর্ষা আপু ছাড়াও উনি ইয়েতে খুবই দেখে, মানে গার্মেন্টস রিলেটেড যে মানে বিভিন্ন ব্র্যান্ডের যে পোশাকগুলো, হয়তো বা এটা দেখতে পারে। ওকে, এবার বলো জায়েদ খান। ইউ নেভার নো, ইউ নেভার নো। ওনাকেই দেখে, আমার ওনাকেই দেখে, ওনাকেই দেখে, উনি সবসময় ওনাকেই দেখে, উনি অন্য কাউকে দেখার কথা না। ওকে, অনেক সেলফ অবসেসড নাকি? না, দেখা উচিত, কেন দেখবেন? সেলফ অবসেসড তো কিছুটা আছেই। আমি তো ওনাকে যতদিন ধরে চিনি, কাছ থেকে দেখি সেলফ অবসেস তো আছেই, বাট উনি এখন কাকে দেখবে? এখন তো উনি ট্রেন্ডিং এ আছে, সো ওনাকেই দেখে। ওকে, কয়েকজন তারকার নাম বলবো, এই নামগুলো শোনার সঙ্গে সঙ্গে মাথায় যে কথাটা প্রথম আসে সেটা বলবে। ইমন বলো। মোনালিসা। আনপ্যারালাল স্মাইল, মানে ইনোসেন্ট স্মাইল আর কি। ওকে, মোনালিসা আপু। ইমন। ও হচ্ছে গুড সোল। গুড সোল। আচ্ছা, ইমন ভাই। রুমান রশিদ খান। রুমান রশিদ তো দোস্ত, একটু আগে কথা, দোস্ত, বন্ধু। মোনা আপু। রুমান ও একটা কি বলবো, দুষ্টু। ওকে ওকে, পরিমণি। পরিমণি ইজ গুড হার্টেড, ওর হার্টটা অনেক ভালো। ভেরি সুইট। ভেরি সুইট। মানে ও আসলে, মানে আমি আরেকটা লাইন যদি বলি ওর সাথে, ও
অনেক আছে না, ধরো অনেক কিছুই করে কিন্তু ফোকাস করে না, ও এত ডানে বামে থাকে, দেখিয়ে ফেলে, এই জন্য ওকে মানুষ কালার বলে। শি ইজ গুড সোল আমার মনে হয়। আমার কাছে মনে হয় খুবই মানে থাকে না যে আমরা আইসক্রিমের যে ব্রাউনি খাওয়ার সময় যে আইসক্রিমটা মেল্ট হয়ে যায় না, সে এরকম সুন্দর যে দেখলেই আমার মনে হয় যে এত কিউট, এত সুন্দর। আচ্ছা, কিউট মানে খুবই অপূর্ব, অপূর্ব, অপূর্বর মতোই। মোশাররফ করিম। মোশাররফ ভাই কমেডি অ্যাক্টিং এ মানে কিং। নিশো। চার্মিং। নিশো ভাই চার্মিং। কি সেটে ও তো অন্য, ও মানে ওর সাথে কাজ করতে গেলে তখন ওই ফিলটা হয় যে থাকে না এক একজনের সাথে, যেমন ইমনের সাথে আমরা খুব, ও আমার ফ্রেন্ড, ওর সাথেও কাজ করে যে এক একজনের পার্সোনালিটি তো এক এক রকমের। সো ওটাই আমার যেটা মনে হয়েছে সেটাই বলছি যে ওকে ওকে এখন হ্যাঁ অথবা না এই কথা দিয়ে অ্যান্সার দিতে হবে। রেডি? এমনকি কখনো হয়েছে শুটিং এ লেট হয়ে যাচ্ছে কিন্তু শাওয়ারে ঢুকেছো বের হচ্ছে না, মনের আনন্দে শাওয়ার করে যাচ্ছে? এটা আমার ক্ষেত্রে হয় নাই। আচ্ছা, তোমার সাথে কি এরকম কখনো হয়েছে যে গোসল না করে চলে গেছো? আমার চিন্তা থাকে কখন শুটিং এর স্পটে যাও, গোসল না করে চলে গেছো অনেক টাইম? গোসল করেই যে আমি টাইমটাকে খুব সুন্দর মেইনটেইন করি। মানে আমার লাইফে এটাও বলে দেই, আমার লাইফে কোনোদিন শাওয়ার ছাড়া আমি কোনোদিন সেটেই যাইনি। ওকে ঠিক আছে। নাম না জানা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা বুঝাই দিল। সাদা ধবধবে সাদা, ধবধবে সাদা। আমি নাম না জানা ঠিকানায় গিফট আসে, এটা মনে আপুর অনেক আসছে, তুমি বলো। সত্যি আমার আসছে। আসছে? কি আসছে? কোনটা মনে আছে? চিঠি, তারপরে পারফিউম। ওগুলো কি ভাবি দেখছিল না তোমার হাতে পৌঁছেছে না ভাবি হাতে পৌঁছেছে? মিলেমিশেই খুলেছে। মনে আপুর সব থেকে এক্সপেন্সিভ কি এসেছিল নাম না জানা ঠিকানায় মনে আছে? গোল্ডের নেকলেস, মানে পুরো সেট। ওটা কোথায়? আমি নিজেও জানি, এটা অনেক আগের ওটা কি করেছিলে? আসার পরে কি করেছিলে? পড়েছিলে না? তখন আরো ছোট না, আমি পড়বো কি, মানে এটা তো আমি নিজেও জানি না এটা কেন। বেচে দিছো? হ্যাঁ বেচে দিছো? না, বেচে দিই এখনো আছে, হয়তো বা আছে এখনো। ওকে, ঈদে সালামি না দিলে কাউকে ফোন করেছে চাই আমার সালামি কই? হ্যাঁ অফকোর্স। হ্যাঁ, আমার বোনদের তো অহরহ আমি সবসময় বলি যে আমার সালামি কই, তো এখনই পাঠাও। ওকে, অনেকবার। আপনিও চান? আপনার তো দেওয়ার কথা ইমন ভাইয়া। আমি দেই। আচ্ছা, সালামিটা আমি দেই নেই সবই। আচ্ছা, আমি ভুলে গেলাম। হ্যাঁ যাও, এখন তো ফোন করে চা লাগবে না, ডাইরেক্ট। আমরা যে স্টেজে আছি এখন আসলে ঈদ মোবারক ছাড়া আর কোনো অপশন নেই। ওই তো বলেই দিলাম, শান্তরা পুরস্কার। আচ্ছা, স্টার হওয়ার পর দোকানে গিয়ে ডিসকাউন্ট চেয়েছো? ডিসকাউন্ট মানে চাওয়া দরকার? আপনি আমাকে চেনেন, আমার নাম মোনালিসা। না, এটা হয় না, বাট উল্টা ওনারা সেই অনারটা করেছে, সো আমি তাদের কাছে গ্রেটফুল, লাইক ইউ নো। মানে ওনারা নিজে থেকে ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, ও আচ্ছা। শুধু দেয় না, মানে গিফটও পাঠায় ফ্রিতে। তাই? এটা তো প্রমোশনাল গিফট না? প্রমোশন ছাড়াই। আচ্ছা, ইচ্ছা করে ফোন না ধরা অভ্যাস আছে? হ্যাঁ, এবং বলেছো পরে যে আমি আসলে ব্যস্ত ছিলাম? হ্যাঁ, কেন? আমার মনে হচ্ছে যে এটা আমার জন্য নেসেসারি না, সো যে ঠিক আছে, বা আমি অ্যাভয়েড করতে চাই। ইমন ভাইয়া? এটা প্রশ্ন অ্যাভয়েড করে গেলাম। আচ্ছা, এমন কোনো কাজ আছে যেটা ইচ্ছে ছিল না কিন্তু টাকার জন্য করেছে? করা হয়েছে এরকম অনেক? না, হাতে গোনা। মোনাপু? আমার মনে হয় না মোনাপুর এরকম। আচ্ছা, মনে হয় একটা বা দুইটা। এটা সবার মানে আমি বাংলাদেশের সবচেয়ে বড় স্টার বা সুপারস্টারও যদি বলি, এটা আপনার ক্ষেত্রেও হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, টাং টুইস্টার করবো এখন। মোনাপু টাং টুইস্টারে অনেক অ্যাক্টিভ, মোনাপু অনেক স্পোর্টি, সো ইউ বেটার গেট রেডি। ফার্স্টে মোনাপু, বাবলা গাছে বাঘ ছোলে। বাবলা গাছে বাঘ ঝোলে। মোনাপু ফাস্টার। হ্যাঁ, বাবলা গাছে বাঘ ঝোলে, বাবলা গাছে বাঘ ঝোলে, বাবলা গাছে বাঘ ঝোলে, বাবলা গাছে বাঘ ঝোলে, বাবলা গাছে বাঘ। ওকে, ও বাঘ ঝুলে গেছে, বাঘের জায়গায় বাঘ হয়ে গেছে। আচ্ছা, সেম ইমন, বাবলা গাছে বাঘ ঝোলে। এতক্ষণ তো তুমি প্র্যাকটিস। বাবলা গাছে বাঘ ঝোলে, 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 বাবলা গাছে। ওকে, আমি তো নিঃশ্বাস তো নিতে হবে। ওকে ইমন ভাই, ওকে ইউ আর দ্য উইনার। ওকে, মাই গুডনেস। খেলাধুলায় উইন না হলে মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা, 12 হাড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। 12 হাড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি।
12 হাড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি, 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 12 হাড়ি রাবড়ি। ওকে 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 ডান। এবার তুমি বলো 12 হাড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। ও তো বলেই দিছে, আমার বন্ধু না। না আমি একবার শুনতে চাই, আমার খুব শখ ছিল। না না এটাই ও বলে দিছে, মানে আমার বন্ধু বলে দিছে এটাই শেষ। 12 বাবরি 12 হাড়ি রাবড়ি এরকম কিছু একটা আমি শিওর। বল না একটু শুনি। আচ্ছা তাহলে এটা বলো, গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। গড়গড়িয়ে যায়, গড়গড়িয়ে গড়ের মাঠে গরুর গাড়ি। আশ্চর্য, আমি কানে এটাই শুনছি। প্রথমটা শুনে না ঠিক মতো, পরেরটা শুনে। কাঁচা কাপ পাকা কাপ, কাঁচা কাপ পাকা কাপ বলো। তুমি বলো। এই যে কাঁচা কাপ পাকা কাপ, কাঁচা কাপ পাকা কাপ, কাঁচা কাপ পাকা কাপ, কাঁচা কাপ পাকা কাপ, বলো বলো বলো। আচ্ছা অন্য কিছু বলো। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, টাং টুইস্টার ইজ আ ব্যাড গেম। চলো এবার কিছু সিনেমার নাম বলবো যেগুলো হিন্দি, হ্যাঁ বলিউডের, সেগুলো ঢালিউডে হলে তাহলে সেগুলোর নাম কি রকম হতে পারে? মানে ইটস নট ট্রান্সলেটিং, ইটস লাইক তোমার কি মনে হয় যে এই নামটা আমাদের বাংলাদেশে কোনো ছবি হলে কি নাম হবে? শুনি। পুষ্পা 2। খাইছি তোরে। এটা হয়ে গেছে খাইছি তোরে, রাইট নাকি? এরকমই নাম হইতো আর কি। মনে আপু খাইছি তোরে ছাড়া কিছু আসছে? পুষ্পা 2 নাম কি হতো? মনে আপু বলবে ফুল দুই। ফুলছুই। ফুলছুই, আচ্ছা। ফাইটার কাবাডি। কাবাডি, আচ্ছা। মনে আপু? কাবাডি। মারদাঙ্গা। মারদাঙ্গা, ওকে। সিংহাম এগেইন। সৎ মানুষ। হ্যাঁ সিংহাম তো অনেক পাওয়ারফুল একটা মানে ক্যারেক্টার, এবং ও তো অন্যায়ের বিরুদ্ধে ইয়ে করে, খুব সৎ, মানে এই টাইপের একটা নাম। এটা ওর কাছে মনে হয়েছে, তোমার কি মনে হয়? জোশ। মানে বাংলা ছবি নাম অনুসারে দিচ্ছি আমি। অ্যানিমেল সে তো দিলাম, বাংলা ছবি এগুলো তো এগুলোই যাবে। তুমি মানেই জোশ। অ্যানিমেল। পাগলা দিওয়ানা। পাগলা দিওয়ানা। পাগলার সাথে দিওয়ানা, কারণ কি ও কিন্তু একে অপরের পরিপূরক। তুমি জাস্ট, আমি শুধু নাম অনুযায়ী মানে প্রিসাইজ করছি না, আমি ছবিটাকে একটু মাথায় নিয়ে মানে চিন্তা করতেছে ইমনের ব্রেন কতটুকু কাজ করতেছে। ও হচ্ছে ওই রণবীর কাপুর পাগলা টাইপের ছিল, ও এফেক্টটাও দিওয়ানা টাইপের ছিল। ওকে মনে আপু? মাইর দিমু, মাইর দিও। ও লাইনে আসছে। না হ্যাঁ, আমার মানে ব্যাপারটা হলো যে আপনারা বুঝতে পারছেন। পাগলা দিওয়ানা। হ্যাঁ চল দোস্ত মাইর দিমু ছবিটা দেখে আসি। চল দোস্ত মাইর দিমু ছবিটা দেখে আসি। সত্তর ছবিটা দেখছিস? সত্য। আচ্ছা এখন আমি যেটা বাংলা ছবির নাম বলি, তুমি ওগুলো হিন্দিতে ট্রান্সলেট করো। হ্যাঁ ঠিক আছে, বলো। রাজকুমার। তু মেরা কিং। তু মেরা কিং। সুরঙ্গ। গুজ্জা খাদমে। গুজ্জা খাদমে। গুজ্জা খাদমে। আর শুনতে চাই না, অনেক সুন্দর নাম। ওকে, আমার মনে হয় আমাদের শোয়ের টাইমটা খুব কম হয়ে গেছে, কারণ তুমি আর মোনা আপু যখন আসো আমার মনে হয় একটু সময় বাড়িয়ে তোমাদের সাথে আড্ডা দিলে মানে আড্ডাটা একটু জমে। আমরা পরের পর্বটা কোনো রেস্টুরেন্টে করে ফেলবো না। মোনা আপু তোমার কেমন লাগলো আমাদের আয়োজনে এসে, এবং দর্শকদের তোমার কিছু বলা আছে কিনা? অবশ্যই খুবই খুবই ভালো লেগেছে, কারণ দেখো এই যে একটা গুড মোমেন্ট, রাইট, এটা অ্যাকচুয়ালি সবসময় পাওয়া যায় না, এবং আমি যখন চলে যাব এই যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমি নিয়ে যেতে পারছি, এর জন্য আমি নিজেকে আমার কাছে এগুলো খুব মানে মূল্যবান, প্রেশাস। সো আর দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে চাই, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, সবাইকে ঈদের শুভেচ্ছা, এবং অবশ্যই আমি আপনাদের জন্য কিছু কাজ করে যাব, আর ইনশাল্লাহ তো আবার দেখা হবে, আবার কথা হবে, এরকম আড্ডা হবে সবার সাথে। ভালোবাসতে থাকুন। হ্যাঁ, এবং ইউ আর সো সুইট। থ্যাংক ইউ। মানে লাইফে এত আনন্দ আমি কখনো করিনি আসলে। আরে জোস, এত আনন্দ আমার জীবনে আসেনি আসলে। ওকে, সো থ্যাংক ইউ আলী ভাইকে আর যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, আর কি বলবো, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যারা দেখছেন, আমরা অনেক ফান করলাম, কারণ ফানের মোমেন্ট আমরা পাইনি আসলে। এটা আমার লাইফের বেস্ট একটা শো ছিল। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা। আর যে ছবিগুলো চলছে হলে, সবাই হলে যে খুব সুন্দরভাবে ছবিগুলো উপভোগ করবেন, আর যাদের প্রেশার আছে গরুর মাংস খাবেন কম, কোরবানি দেন ঠিক আছে, এবং নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ইমন ভাই, থ্যাংক ইউ সো মাচ মোনাপু। তোমাদের সাথে বসলে ওই যে মানে আজকে যে আমাদের অনুষ্ঠান হয়েছে, প্রফেশনাল কোনো কথা তো হয়ই নেই, বাট এই যে আড্ডাটাও যে মানুষ এত উপভোগ করতে পারে, আড্ডাটাও যে এত সুন্দর ইনফর্মাল একটা আড্ডা মানে যদি একটু কফি আর খাবার থাকতো তাহলে মনে হয় একদম মানে লেটে বসে যেতাম, সেটার ব্যবস্থা করছি। তবে ক্যামেরার
পিছনে okay, এখন না sure. দর্শক আজকের মতো সাইন আউট করছি নিশ্চয়ই আমাদের আজকের আড্ডাটা অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কারণ ভালো না লেগে আসলে কারণ নাই আমরা তো খেয়ে হারিয়ে ফেলেছি আজকে এপিসোডে আপনারা দেখছিলেন এতক্ষণ দেশ টিভির পর্দায় ঈদ স্পেশাল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্টার ক্যানভাস দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন দেশ টিভির পর্দায় শুভরাত্রি